আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা দেখব তিনটা সংখ্যার গড় নির্ণয় করার জন্য ফ্লো চার্ট অ্যালগরিদম সি প্রোগ্রাম। যদি এটা গত ক্লাসে পড়ার কথা ছিল, বাট আমাদের যেহেতু প্রথম ক্লাসে অনেক প্রথম বিষয়টা নিয়ে অনেক লম্বা একটা ক্লাস হয়ে যায়, সো এই কারণে হচ্ছে ক্লাসটা আর নেওয়া হয়নি। তো যারা হচ্ছে গত ক্লাসটা, যেটা হচ্ছে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য ফ্লো চার্ট অ্যালগরিদম সি প্রোগ্রাম, ওই ক্লাসটা যারা এখনো করনি অবশ্যই যে ক্লাসটা করে নিবে। আদারওয়াইজ হচ্ছে তোমরা এখানে অনেকগুলো বিষয় বুঝবে না, কারণ প্রথম ক্লাসে আমি অনেকগুলো বিষয় খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় হচ্ছে এক্সপ্লেইন করছি, যাতে করে সেই প্রোগ্রাম করতে গেলে তোমার ওই প্রবলেমগুলো ফেস করতে না হয়। আমরা কি কারণে কোন কোন ফাংশনগুলো ইউজ করব, আমরা কি ধরনের ডেটা টাইপ নিয়ে কাজ করব, সো প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলা আছে। অবশ্যই এই ক্লাসটা দেখে নিবে, তারপর হচ্ছে এই ক্লাসটা আসবে। আচ্ছা, ওকে, তাহলে আমরা শুরু করি। তিনটা সংখ্যার গড় নির্ণয় করার জন্য ফ্লো চার্ট অ্যালগরিদম সেই প্রোগ্রাম। এটার ক্ষেত্রে দেখো কোন তিনটা সংখ্যা আমাদেরকে স্পেসিফিক ভাবে বলে দেওয়া নাই। তাহলে যেহেতু স্পেসিফিক কোনো সংখ্যা দেওয়া নাই, তার মানে এটা হচ্ছে একটা চলক। এখানে আমাদের তিনটা চলক নিয়ে কাজ করতে হবে। তার মানে এই তিনটা চলকের মান যে কোনো কিছু হতে পারে, অর্থাৎ আমার ব্যবহারকারী যে আমার প্রোগ্রামটা ব্যবহার করবে, সে যে কোনো তিনটা সংখ্যা আমাদেরকে ইনপুট দিতে পারে। তাহলে আমরা যখন হচ্ছে ফ্লো চার্ট করবো, আমরা প্রথমে ফ্লো চার্টটা একটু দেখি। তিনটা সংখ্যা আমরা গড় নির্ণয় করার জন্য ফ্লো চার্ট করবো এখন। প্রথমে আমাদের ফ্লো চার্টটা হচ্ছে শুরু করতে হবে। তাহলে আমরা জানি ফ্লো চার্টের ক্ষেত্রে শুরু করতে এবং শেষ করতে আমরা যে জ্যামিতিক চিত্রটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ডিম্বাকৃতির। যদিও এগুলো নিয়ে হচ্ছে আলাদা কথা বলা আছে, তারপর আমি তোমাদেরকে ছোট করে একটু বলে দিচ্ছি। এরপরে ডিম্বাকৃতির চিহ্ন আমরা শুরু করলাম, দেন এটার মধ্যে আমরা লিখলাম স্টার্ট, অর্থাৎ আমাদের প্রোগ্রামটা শুরু করা হলো। আর তুমি চাইলে এখানে বাংলায়ও লিখতে পারো, শুরুও লিখতে পারো, নো প্রবলেম। এরপর আমরা শুরু করার পরের কাজ, আমাদের ইনপুট নিতে হবে। তাহলে ইনপুট নেওয়ার জন্য এবং আউটপুট প্রদর্শন করার জন্য যে জ্যামিতিক চিত্র আমরা ব্যবহার করব সেটা হচ্ছে সামান্তরিক। কি ব্যবহার করব স্যার? সামান্তরিক চিত্রটা ব্যবহার করব। তাহলে আমরা এখানে একটা ফ্লো দিতে হবে অবশ্যই, অর্থাৎ আমার প্রোগ্রামটা কোন দিকে যাচ্ছে। তাহলে স্টার্টের পর আমরা একটা যে ফ্লো দেখানোর জন্য আমরা কি দিলাম, একটা তীর চিহ্ন দিলাম। ওকে, এরপর আমরা ইনপুট নিলাম এ বি সি। যেহেতু আমাদেরকে তিনটা সংখ্যা গড় নির্ণয় করতে বলছে, তাহলে আমরা তিনটা সংখ্যা ইনপুট দিলাম এ বি সি। এরপর ইনপুট নেওয়ার পরের কাজ হচ্ছে আমাদের এটাকে প্রসেস করা। তাহলে তিনটা সংখ্যা ইনপুট নেওয়ার পরে আমরা এটাকে গড় নির্ণয়ের জন্য প্রসেস করব। তাহলে প্রসেস করতে গেলে গড় নির্ণয়ের সূত্র আমরা কি জানি? আমরা জানি তিনটা সংখ্যা যেহেতু গড় নির্ণয় করব, তিনটা সংখ্যা প্রথমে যোগ করতে হবে এবং ওই যোগফলকে তিন দ্বারা ভাগ করতে হবে। সাপোজ তোমাকে চারটা সংখ্যার গড় নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে তুমি কি করবা? চারটা সংখ্যা যোগ করবা এবং চার দ্বারা ভাগ করবা। খেয়াল রাখবা, এখানে ভাগ করার জন্য যে চিহ্নটা আমরা ব্যবহার করলাম সেটা হচ্ছে স্ল্যাশ চিহ্ন। ঠিক আছে, এটা হচ্ছে ভাগ ফল নির্ণয় করার জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়। এটা দ্বারা কখনো ভাগশেষ নির্ণয় করা যায় না। ভাগশেষ নির্ণয় করার জন্য আমরা আলাদা চিহ্ন ব্যবহার করব। তার মানে সেই প্রোগ্রামের ক্ষেত্রে ভাগফল নির্ণয় করতে এবং ভাগশেষ নির্ণয় করতে আলাদা আলাদা চিহ্ন ব্যবহার করা হয়। এটা হচ্ছে শুধুমাত্র ভাগফল বের করবে। সাপোজ ধরো তোমাকে বলা হলো 5কে 2 দ্বারা ভাগ করো, মানে ভাগফল নির্ণয় করো। তাহলে তুমি 5 স্ল্যাশ যদি 2 দাও, তাহলে তোমার ভাগফল আসবে 2, ভাগশেষ 1টা দেখাবে না। ঠিক আছে, যখন আমরা এগুলো নিয়ে আরো কাজ করব, প্রোগ্রাম করব, আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। ওকে, তাহলে আমরা তিনটা সংখ্যা যোগ করে 3 দ্বারা ভাগ করলে আমাদের যে ভাগফলটা আমরা পাচ্ছি, যে গড়টা আমরা পাচ্ছি, সেটাকে আমরা নতুন একটা চলকের মধ্যে রাখবো। সেই চলকটা হচ্ছে s। সবসময় আমরা এটাই করব। আমাদের ভাগফল, যোগফল, বিয়োগফল যাই আমরা পাবো, এটাকে হচ্ছে আবার নতুন একটা চলকের মধ্যে আমরা রাখবো, প্রসেস যেখানে করব সেখানে। ঠিক আছে, ওকে। এরপর আমাদের চলক যেটাতে রাখলাম সেটাকে আমরা এখন কি করে দিব? প্রিন্ট করে দিব, অর্থাৎ ছাপাবো। তার মানে আমরা একটু আগেই বললাম ইনপুট নেওয়া এবং আউটপুট প্রদর্শন দুইটার ক্ষেত্রে আমরা সেম চিত্র ব্যবহার করে থাকবো, সেটা হচ্ছে সামান্তরিক। তাহলে আমরা এখন কি করব? আউটপুট এস অথবা প্রিন্ট এস দুইটাই লিখতে পারো, তুমি আউটপুট এসও লিখতে পারো, প্রিন্ট এসও লিখতে পারো, নো প্রবলেম। এরপর আমরা কি করব? সর্বশেষ আমাদের প্রোগ্রামটা শেষ করব। তাহলে শুরু এবং শেষের জন্য এই ডিম্বাকৃতির চিহ্নটা ব্যবহার করব। তার মানে শুরু করার জন্য ডিম্বাকৃতি, শেষ করার জন্য ডিম্বাকৃতি, ইনপুট নেওয়া এবং আউটপুট প্রদর্শনের জন্য হচ্ছে সামান্তরিক, এবং মাঝখানে প্রসেস করার জন্য আয়তক্ষেত্র। সিম্পল। এখন জাস্ট তোমরা দেখে দেখে পাশে অ্যালগরিদমটা করে ফেলবা। আমরা প্রথম ধাপে লিখলাম প্রোগ্রাম শুরু করি, এখানে স্টার্ট আছে, তুমি চাইলে এখানে বাংলায় লিখতে পারো এই লেখাগুলো, নো প্রবলেম। তাহলে প্রোগ্রাম শুরু করি। এরপর ধাপ 2 এ লিখতে পারো এ বি সি এর মান ইনপুট নেই। এ বি সি ইনপুট নিয়ে লিখলে হয়, বাট এ বি সি এর মান ইনপুট নিলে বিষয়টা আরো সুন্দর হয় এবং স্পেসিফিক হয়। কারণ আমরা এ বি সি এর ইউজার হচ্ছে যে মানগুলো আমাদেরকে দিবে, ধরো 2 3 4, এগুলো আমরা ইনপুট নিচ্ছি। ঠিক আছে, সো এর মান ইনপুট নিলে মানে বিষয়টা সুন্দর হয়। যদি কেউ লিখো যে এ বি সি ইনপুট নেই, তাও নো প্রবলেম। এবার ধাপ 3 হচ্ছে আমরা কি করলাম, এই যে প্রসেস করার যে লাইনটা এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে আমরা কি করে নির্ণয় করি। জাস্ট তুমি সিম্পলি এই প্রসেসের লাইনটা তুলে দিয়ে পাশে লিখে দেবে নির্ণয় করে। ঠিক আছে, যে কোনো লাইন, প্রসেসের লাইনটা তুলে দিবা, পাশে লিখে দেবা নির্ণয় করে, শেষ। এরপর সর্বশেষ আমরা এস এর মান ছাপাই,
তুমি লিখতে পারো s এর মান প্রদর্শন করি। s মানে কি? s মানে হচ্ছে এই যে এটাকে প্রসেস করে a + b + c / 3 সেটার যে মানটা সেটা আমরা s এর মধ্যে রাখছি। সেই কারণে আমরা বলতেছি s এর মান ছাপাই বা s এর মান প্রিন্ট করি বা প্রদর্শন করি। তুমি তোমার মতো লিখতে পারবো, নো প্রবলেম। এরপর আমরা সর্বশেষ প্রোগ্রাম শেষ করি। অলরাইট? সো কোনো কিছু না বুঝলে অবশ্যই তোমরা কমেন্টে জিজ্ঞেস করবে। আমি অবশ্যই হচ্ছে তোমাদেরকে রিপ্লাই করব যে এই ব্যাপারটা এরকম হওয়া দরকার, বা যেটা বুঝবা না ওটা আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করে জানিয়ে দিব এবং পরবর্তী ক্লাসে অবশ্যই জানাবো। অলরাইট, তাহলে আমরা এখন তিনটা সংখ্যার গড় নির্ণয় করার জন্য ফ্লো চার্ট এবং অ্যালগরিদম দেখে ফেললাম। এখন আমরা সিম্পলি আমাদের সি প্রোগ্রামটা করব। দেখো গত ক্লাস আমি কিন্তু সেই প্রোগ্রামটা তোমাদেরকে লিখে লিখে দেখাইছি, বাট আজকে হচ্ছে আমি লিখে রাখছি আগে থেকে, কারণ যেন অল্প সময়ে আমাদের ক্লাসটা শেষ করা যায়। অনেকেই হচ্ছে ক্লাস বেশি লম্বা হলে দেখতে চায় না, সো এই কারণে অল্প সময়ে শেষ করার জন্য আমি আগে থেকে প্রোগ্রামটা করে রাখছি। ঠিক আছে? অলরাইট, তো দেখো আমরা প্রোগ্রাম শুরু করব কি দিয়ে? হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ। এগুলো কেন ব্যবহার করা হয়? এগুলো শুরুর দিকে আছে। ঠিক আছে? আবার ক্লাস সবগুলোই তোমরা করে নিও, কারণ সবগুলো করলে থিওরি পার্টগুলো অবশ্যই করতে হবে। সেই প্রোগ্রামের থিওরি না করলে এমসিকিউতে গিয়ে তুমি আটকে যাবা, এমসিকিউ তুমি অ্যান্সার করতে পারবা না। তাহলে অবশ্যই সবগুলো ক্লাস তোমার করতে হবে। ঠিক আছে? ওকে, তারপর আমরা মেইন ফাংশন দিলাম। অলরাইট, এরপর মেইন ফাংশন দেওয়ার পরের কাজ হচ্ছে আমাদেরকে এই যে সেকেন্ড বন্ধনীর মধ্যে আমাদের সমস্ত কোড করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা সেকেন্ড বন্ধনী দিলাম। সেকেন্ড বন্ধনী দেওয়ার পরে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম, রাইট? আচ্ছা, তো এক্ষেত্রে একটা জিনিস তুমি মাথায় রাখবা, সেটা হচ্ছে যখন তুমি করবা ফ্লোচার্টের ক্ষেত্রে এবং অ্যালগরিদমের ক্ষেত্রে আমাদের শুরু করার পরে মানে শুরু করি না, আমরা শুরু করি এবং শুরু করি, এরপর আমরা কিনা ইনপুট নেই। তাহলে শুরুর যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে স্টার্ট, তারপর প্রোগ্রাম শুরু করি ধাপ 1, এই যে শুরুর যে ব্যাপারটা সেটা হচ্ছে সি প্রোগ্রামের ক্ষেত্রে এই লাইনটাকে আমরা বলছি ভ্যারিয়েবল ডিক্লারেশন লাইন। কি বলছি? ভ্যারিয়েবল ডিক্লারেশন লাইন। ভ্যারিয়েবল মানে কি? ভ্যারিয়েবলের বাংলা হচ্ছে চলক। অর্থাৎ আমার প্রোগ্রামের মধ্যে আমি যতগুলা চলক নিয়ে কাজ করব, সবগুলা চলককে আমার ওই যে সি প্রোগ্রামের প্রথম লাইনে তোমার ডিক্লেয়ার করতে হবে, ঘোষণা করে দিতে হবে যে আমি এই চলক নিয়ে আমার প্রোগ্রামে কাজ করতেছি। তাহলে এখানে তোমার চলক কয়টা দেখো? ইনপুটের জন্য 3টা, এ বি সি। ইনপুটের জন্য 3টা চলক এবং আউটপুট প্রদর্শনের জন্য আমাদের আরেকটা চলক হচ্ছে অ্যাস, অর্থাৎ প্রসেস করে মানটা হচ্ছে যেখানে আমরা রাখতেছি সেটা হচ্ছে অ্যাস এর মধ্যে। তাহলে আমাদের টোটাল 4টা চলক। তাহলে তুমি যখন হচ্ছে প্রোগ্রামটা করবা তখন তোমার ভ্যারিয়েবল ডিক্লারেশন লাইনের মধ্যে সবগুলো চলককে তোমার ডিক্লেয়ার করে দিতে হবে। সেখানে ইনপুটের চলক এবং আউটপুটের চলক সহ সবগুলো একসাথে ডিক্লেয়ার করে দিতে হবে। ঠিক আছে? অলরাইট, এরপর দেখো আমরা এখানে ফ্লোট কেন দিলাম এগুলো নিয়ে গত ক্লাসে কথা বলা আছে। ফ্লোট হচ্ছে ভগ্নাংশ, অর্থাৎ আমার ইনপুট যেগুলো যাবে সেগুলো পূর্ণ সংখ্যাও হতে পারবে, ভগ্নাংশ হতে পারে, অর্থাৎ 3.5, 3.6 এই ধরনের সংখ্যাও হতে পারবে, অথবা 3, 4, 5 এই ধরনের পূর্ণ সংখ্যা হতে পারবে। তাহলে ভগ্নাংশকে সেই প্রোগ্রামে বলা হয় ফ্লোট। ঠিক আছে? ওকে, তাহলে প্রথম লাইন আমরা ভ্যারিয়েবল যতগুলো আছে সবগুলো ডিক্লেয়ার করলাম ইনপুট আউটপুট সহ। তারপরের লাইনে হচ্ছে শুধু ইনপুটগুলোকে আমাদের ইনপুট হিসেবে গ্রহণ করতে হবে, অর্থাৎ ইনপুটগুলো নিতে হবে। তাহলে ইনপুট নেওয়ার জন্য যে ফাংশনটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে স্ক্যানএফ। স্ক্যানএফ ফাংশনের মধ্যে আমরা প্রথমে কি করব? এই যে ডাবল কোটেশন। ঠিক আছে? ডাবল কোটেশন দিব এইটুকু পর্যন্ত, এই যে এইটুকু পর্যন্ত তোমার এইটুকু পর্যন্ত ডাবল কোটেশন। ঠিক আছে? এরপর ডাবল কোটেশনের মধ্যে তোমার ইনপুট কয়টা আছে দেখো? একটা, দুইটা, তিনটা ইনপুট। ঠিক আছে? আচ্ছা, লাইনটা আমি কিভাবে লিখবো একটু আবার দেখাই, তাহলে অনেকের হচ্ছে বুঝতে অসুবিধা হবে। প্রথম লাইনটা আশা করি তোমরা বুঝছো, যে স্ক্যানএফ ফাংশন। ফাংশন চেনার উপায় হচ্ছে ফাংশনের পরে কি থাকবে? এই যে এরকম প্রথম বন্ধনী থাকবে, তবে 3টা বিষয় ছাড়া, যেটা গত ক্লাসে আমি বলছিলাম। তোমার ইফ, ফর, দেন হচ্ছে হোয়াইল। ঠিক আছে? এই 3টা ছাড়া বাকি সবগুলোর ক্ষেত্রে হচ্ছে তোমার কি আহ, মানে সামনে যদি হচ্ছে প্রথম বন্ধনী থাকে তাহলে সেটা হচ্ছে অবশ্যই ফাংশন। তাহলে প্রথমে কি তুমি কি করবা? ইনপুটগুলো নেওয়ার জন্য প্রথমে যেরকম প্রথম বন্ধনী দিবা স্ক্যানএফ এর পরে, তারপর এখানে হচ্ছে ডাবল কোটেশন দিবা। ঠিক আছে? তোমার ইনপুট কয়টা দেখো তো? ইনপুট হচ্ছে 3টা, এ বি সি। এস কিন্তু ইনপুট না, এস হচ্ছে আউটপুটের চলক। তাহলে ইনপুট যেহেতু 3টা, তাহলে ফ্লোট টাইপের ডেটা, এটা আমার প্রোগ্রামকে বোঝানোর জন্য, অর্থাৎ ভগ্নাংশ টাইপের যে ডেটা আমাদের মানগুলো সেগুলো ভগ্নাংশ সেটা বোঝানোর জন্য আবার এখানে দিতে হবে পার্সেন্ট এফ, পার্সেন্ট এফ। তাহলে ফ্লোট মানে পার্সেন্ট এফ, এটা মনে রাখবা। ফ্লোট মানে কি স্যার? পার্সেন্ট এফ, এরপর পার্সেন্ট এফ, অবশ্যই মাঝে স্পেস দিবা, এরপর আবার লিখবো হচ্ছে পার্সেন্ট এফ। দেখো তাহলে ডাবল কোটেশনের মধ্যে আমি 3টা ইনপুটের জন্য 3টা পার্সেন্ট এফ লিখলাম। তাহলে একটু ভালো করে খেয়াল করবা, এই যে এখানে আমি ডাবল কোটেশনের মধ্যে কোনো কমা দিইনি এবং ডাবল কোটেশনের মধ্যে 3টা ইনপুটের জন্য 3টা পার্সেন্ট এফ দিলাম। এরপরে তুমি কি করবা? কমা দিবা। তাহলে তুমি এখন ইনপুট নিছো, অর্থাৎ তোমার ডেটাগুলো হচ্ছে ভগ্নাংশ, এটা তুমি তোমার প্রোগ্রামকে বুঝিয়ে দিছো। এখন কাজ হচ্ছে তোমার ডেটা যেগুলো ইনপুট যাবে সেগুলোকে তোমার কি করতে হবে? তোমার মেমোরিতে সংরক্ষণ করতে হবে। তাহলে মেমোরিতে সংরক্ষণ করার জন্য তোমার এখানে একটা সাইন ইউজ করতে হবে, যেটাকে আমরা বলছি অ্যাম্পারস্যান্ড। এই যে অ্যান্ড সাইনটা ইউজ করতে হবে। সি প্রোগ্রামে এটাকে বলা হয় অ্যাম্পারস্যান্ড। কি বলা হয় স্যার? অ্যাম্পারস্যান্ড। ঠিক আছে?
ডেটা টাইপের ক্লাসটা একটু ভালো করে নিও স্যার, তাহলে তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা ইনপুটগুলোকে হচ্ছে স্টোর করবো। তাহলে এ ইনপুটকে স্টোর করলাম, আবার এম্পারসেন্ট দিয়ে আমরা বি ইনপুটকে স্টোর করলাম, অর্থাৎ মেমোরিতে রাখলাম, অর্থাৎ যেটা ইউজার দিল। এরপর এম্পারসেন্ট দিয়ে আমরা সি ইনপুটকে হচ্ছে কি করলাম, স্টোর করলাম। তাহলে এই লাইনটা সবসময় সেম থাকবে, অর্থাৎ তোমার দুইটা ইনপুটের জন্য তুমি দুইটা পার্সেন্ট এফ দিবা, তারপর এই যে এম্পারসেন্টে এম্পারসেন্ট বি দিবা। যদি তোমার ইনপুট চারটা হয় তাহলে তুমি চারটা পার্সেন্ট এফ দিবা, চারটা এম্পারসেন্ট এ, মানে এম্পারসেন্ট বি, এম্পারসেন্ট সি, এম্পারসেন্ট ডি এভাবে করে, বাট মাঝে অবশ্যই কমা দিতে হবে, এবং এই যে ডাবল কোটেশনের পরেও কমা দিতে হবে। অলরাইট, এরপর লাইনটা জাস্ট প্রসেস করা, অর্থাৎ তুমি ফ্লো চার্টের মধ্যে যে প্রসেসের লাইনটা লিখছো, যে সিম্পলি এই লাইনটা তুমি এখানে কপি পেস্ট করবা, যেমন লিখছো তেমন এখানে লিখে দিবা। অবশ্যই এই যে তুমি দ্বিতীয় বন্ধনীর মধ্যে যা কাজ করবা প্রত্যেকটা লাইনের পরেই হচ্ছে তোমার সেমিকোলন দিতে হবে, ঠিক আছে? সেমিকোলন কখন দিতে হবে না, কোথায় দিতে হবে না, সেগুলো আমি পরে পরে তোমাদেরকে বলে দিব। যখন যেটা করব তোমরা শুধুমাত্র ওইটাই বুঝবা, ঠিক আছে? বেশি বোঝার দরকার নাই আগে থেকে। তাহলে আমরা এখন প্রসেস করে ফেললাম, লাইনটা হুবহু লিখে জাস্ট সেমিকোলন দিয়ে দিলাম। এরপরের কাজ হচ্ছে ইনপুট নেওয়া, এরপর নেওয়ার পর প্রসেস করা, তারপর কি করা, এই যে আউটপুট দেখানো। তাহলে আউটপুট দেখানোর জন্য সি প্রোগ্রামে যে ফাংশনটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রিন্টএফ। তাহলে প্রিন্টএফটা তোমরা কিভাবে লিখবা আমি একটু তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, দেখো। প্রিন্টএফ আমরা কিভাবে লিখবো, প্রিন্টএফ হচ্ছে আমরা এই যে প্রথম বন্ধনী দিলাম, তারপর ডাবল কোটেশন দিবা। খেয়াল করো তোমার মান প্রিন্ট হবে কয়টা, এগুলো হচ্ছে ইনপুট, এ বি সি হচ্ছে ইনপুট, ঠিক আছে? আউটপুট হচ্ছে কোনটা, এস, এস হচ্ছে আউটপুটের চলক। তাহলে তোমার মান হচ্ছে প্রিন্ট হবে বা আউটপুট দেখাবে কয়টা, একটা। অলওয়েজ আউটপুট একটাই আসে, ঠিক আছে? তাহলে একটা যেহেতু আসবে এবং সেটা কি ধরনের মান আসবে, সেটা হচ্ছে ভগ্নাংশ। এই যে তুমি যেহেতু ভগ্নাংশ নিয়ে কাজ করছো, তাহলে তোমার আউটপুটটাও আসবে হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ আসতে পারে, পূর্ণ সংখ্যা আসতে পারে। তো এখানে আমরা তাহলে একটা মানের জন্য কি দিব, একটা পার্সেন্ট এফ দিব। একটা কি দিব, একটা পার্সেন্ট এফ। ক্লিয়ার? ওকে, অলরাইট। এরপর হচ্ছে আমরা কি করব, আবার কমা দিব, যে ডাবল কোটেশনের পরে কমা, যেহেতু একটা মান এই জন্য একটা পার্সেন্ট এফ দিলাম। এরপর তুমি শুধু লিখবে হচ্ছে এস। আর ভ্যারিয়েবল, এই যে এখানে তুমি ভ্যারিয়েবল, আমি যে বড় হাতের ক্যাপিটাল লেটারের এস লিখলাম, এগুলো কেন লিখলাম, এটা ভ্যারিয়েবল লিখার যে নিয়ম কারণ এই ক্লাসটা অবশ্যই করতে হবে, কারণ এটা থেকে তোমাদের অবশ্যই এমসিকিউ আসবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে কি স্যার, এস, মানে পার্সেন্ট এফ দিয়ে এস দিলাম। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আপনি এখানে এম্পারসেন্ট দিছেন ইনপুটে, ইনপুট যেগুলো ছিল সেগুলোর আগে অ্যান্ড চিহ্নটা ইউজ করছেন, কিন্তু এখানে করেন নাই কেন? দেখো আমার আউটপুট এস যেটা আসতেছে তার যে মানগুলো এ বি সি এর মানগুলো কিন্তু আগে থেকেই আমার যে কম্পিউটারে বা আমার হচ্ছে স্টোরে আছে। তাহলে এগুলো যেহেতু আগে থেকে আমার ডেটাগুলা আমার স্টোর করা আছে, আমার মেমোরিতে আছে, ওটাকে প্রসেস করে আমাদের এস এর মানটা আসতেছে। এস এর জন্য নতুন কোনো মান আসতেছে না, ঠিক আছে? এটা ওই যে এ বি সি এর মানটাকেই প্রসেস করে আসতেছে, যেগুলো অলরেডি আমার ইতিমধ্যে মেমোরিতে রাখা হয়েছে। তাহলে যেহেতু মেমোরিতে রাখা মানগুলাই হচ্ছে আমাদের আউটপুট আসতেছে, এই কারণে হচ্ছে এখানে অ্যাম্পারসেন্ট দেওয়া লাগবে না। তাহলে আমরা বুঝলাম প্রিন্টএফে কখনো অ্যাম্পারসেন্ট দেওয়া যাবে না, অ্যাম্পারসেন্ট শুধুমাত্র স্ক্যানএফে দেওয়া যাবে, শেষ আমাদের প্রোগ্রাম। সো অনেকেই হচ্ছে এখানে শেষে রিটার্ন জিরো দেয়। সো রিটার্ন জিরো দিলে তোমার এখানে ইন্ট মেইন দিতে হবে, অর্থাৎ মেইনের আগে, মেইন ফাংশনের আগে একটা ইন্ট আই এন টি যুক্ত করতে হবে, ঠিক আছে? সো তুমি যদি শুধু মেইন ফাংশন দিয়ে এটুকু করো, এনাফ। এর থেকে বেশি কিছু করার দরকার নাই ইনিশিয়ালি। তুমি যখন পরে বুঝে যাবা তখন তুমি নিজে অনেক কিছু অ্যাড করতে পারবা, কেন কি হচ্ছে না হচ্ছে। অলরাইট, তাহলে এখন আমরা এটা রান করে দেখি। অবশ্যই রান করার জন্য একটু সময় দিতে হবে তোমাদের, একটু টাইম লাগবে। এটা আমরা রান করে দেখি আমাদের প্রোগ্রাম কাজ করতেছে কিনা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এরর দেখাচ্ছে। তাহলে কি এরর, মেবি হচ্ছে এখানে একটু আমাকে সময় দাও। সামহাও কোনো কিছু একটা এরর দেখাচ্ছে, এ লাইনের মধ্যে এরর। তাহলে এখন আমি রান করে দেখি। অলরাইট, ওই যে আমরা এস এর পর হচ্ছে স্পেস না দিয়ে সরাসরি লিখে ফেলছি এই কারণে। আচ্ছা না, এখানে ও অলরাইট অলরাইট, হ্যাঁ একটু একটু হচ্ছে সরি, আমাদের হচ্ছে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন আমি রান করি, হ্যাঁ। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলি আসলে ভুলটা কোথায় হয়েছে। আমরা একটা নতুন বিষয় শিখতে পারলাম। আচ্ছা, আগে রান হোক, তারপর আমি তোমাদেরকে বলি, ঠিক আছে? একটু সময় দাও। আর যারা ক্লাসগুলো করেনি অবশ্যই হচ্ছে আগের ক্লাসটা করে নিবে, এবং ডেটা টাইপের ক্লাস অর্থাৎ থিওরি পার্টটা একটু কষ্ট করে স্যার করতে হবে তোমাদের, ঠিক আছে? অলরাইট, তাহলে তিনটা সংখ্যা গড় নির্ণয় করার জন্য আমাদের কি করে ফেললাম, আমরা প্রোগ্রামটা ক্রিয়েট করে ফেললাম। ধরো আমি তিনটা সংখ্যা দিচ্ছি এখানে, প্রথমটা দিলাম হচ্ছে 5, হ্যাঁ দেখতে পাচ্ছ আশা করি। আমি একটু ছোট করে দেই, এই যে প্রথমটা দিলাম হচ্ছে 5, এরপর এন্টার দিয়ে সেকেন্ডে দিলাম হচ্ছে ধরো 7, এরপর হচ্ছে থার্ডটা দিলাম হচ্ছে মনে করো তোমার 4। তাহলে 5 7 4 তিনটা সংখ্যা আমি ইনপুট দিলাম। ইনপুট দেওয়ার পর আমার আউটপুট কত দেখাচ্ছে, দেখো আমার হচ্ছে গড় দেখাচ্ছে এই তিনটা সংখ্যা মানে যোগ করে 3 দ্বারা ভাগ করলে আমার গড় আসবে কত, 5.33। তোমরা চাইলে ক্যালকুলেটর করে এটা বের করতে পারো। এরপর ধরো আমি আবার যদি তোমাদেরকে দেখাই সহজভাবে, আবার রান করি।
আবার একটু রান করে তোমাদেরকে আরো মানে এখন আমরা যেটা করলাম সেটা কি ছিল আমাদের তোমার কি ওই যে আমাদের আউটপুট আসছে হচ্ছে কি ভগ্নাংশ, ঠিক আছে? যদি তুমি ইন্টিজার টাইপের ডেটা নিয়ে কাজ করতে তাহলে ভগ্নাংশ আসতো না কিন্তু, ঠিক আছে? এরপর দেখো আমি 10 নিলাম, এরপর ধরো আমি 20 নিলাম, এরপর ধরো আমি 30 নিলাম, তাহলে 10 20 30 টোটাল হচ্ছে কত 60। তাহলে 60কে 3 দ্বারা ভাগ করলে কত আসবে? 60কে 3 দ্বারা ভাগ করলে মানে এই তিনটা সংখ্যা যোগ করে আমরা এটার গড় বের করলে তিনটা সংখ্যার গড় বের করলে আমাদের আসবে 20। দেখো আউটপুট 20 আসে কিনা, দেখছো 20 আসছে। এখানে দেখো 20.00 আছে। 00 কেন আসতেছে? ওই যে আমরা ভগ্নাংশ টাইপের ডেটা নিয়ে কাজ করছি। এটা নিয়ে কাজ করলে একটা সুবিধা কি, যে তোমার পূর্ণ সংখ্যাও তোমার কি আসবে, আউটপুট আসবে, ভগ্নাংশেরও আউটপুট আসবে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের ব্যাপার। তো তোমাদেরকে ভুল যেটা হয়েছিল সেটা একটু দেখাই। এখানে দেখো, এখানে আমি এস দিচ্ছি হচ্ছে ক্যাপিটাল এস, ঠিক আছে? প্রথমে এই এসটা আমি দিছিলাম স্মল এস, যেহেতু এটা আমাদের এখানে ভ্যারিয়েবল ডিক্লারেশন লাইন, এটা হচ্ছে কি স্মল এস আর এটা হচ্ছে কি ক্যাপিটাল এস। আমি তো আসলে মূলত এস, এটা কোনটা আমাদের এ এসটা হচ্ছে এ এসটাই, তাই না? এটা আমি দিছি হচ্ছে তোমার কি ক্যাপিটাল, এটা দিছি স্মল। এই কারণে হচ্ছে আমাদের আউটপুট এখানে শো করতেছিল না, এখানে একটা ভুল দেখাচ্ছিল। আমাদের হচ্ছে ফাংশনটা, আমাদের ওই যে সি প্রোগ্রামটা এরর দেখাচ্ছিল। সো আমি যদি এটাকে আমি কি করেছিলাম, বড় করে দিছিলাম, তাই না? তো এটা বড় করে দিলেও কাজ করবে, অথবা তুমি চাইলে এটা যেহেতু ছোট, তুমি চাইলে এটাকেও ছোট করতে পারো, এটাকেও ছোট লিখতে পারো, নো প্রবলেম। আর কিছুই সমস্যা নেই, ঠিক আছে? আর বাকি সব ঠিক আছে। এটা আমি স্পেস দেওয়া লাগবে না, এইটুকুই কাজ করবে, ঠিক আছে? তাহলে তুমি এটা বড় থাকলে, অর্থাৎ এই যে এখানে এটা প্রসেস করে মানটা যেটাতে যাবে সেটা হচ্ছে তুমি ক্যাপিটালে লিখলে তোমার ভ্যারিয়েবল ডিক্লারেশন লাইনটা ক্যাপিটাল দিতে হবে, যদি এটা স্মল লিখো তাহলে হচ্ছে স্মল দিতে হবে। এই কারণে হচ্ছে আমাদের এরর দেখাচ্ছিল, আর মাঝে স্পেস কিছুই না, ঠিক আছে? এটা দেখে আমি রান করে দেখো, কোনো কিছু দেখাবে না, এখন হচ্ছে আমাদের ঠিকই আউটপুট কাজ করবে, দেখবা? আচ্ছা না, মনে হয় একটু, আচ্ছা এই যে এখন আমি এই যে এখানে দেখো আবার আমাদেরকে একটা নতুন বিষয় আমি শিখতে পারলাম। সেটা হচ্ছে এখানে আমি স্মল দিলাম ভ্যারিয়েবল ডিক্লারেশন লাইনে, এখানে আমি প্রসেস করে স্মল দিলাম, কিন্তু এই লাইনে একটা ভুল আছে। সেটা কি? দেখো এখানে হচ্ছে ক্যাপিটাল দেওয়া আছে, তাহলে এটাকে আমি যদি স্মল করে দেই, এখানে যদি আমি স্মল করে দেই, সবগুলো স্মল দেখো, এখন এটাও স্মল লেটার আছে এস, এটাও স্মল লেটার, এখন কিন্তু আমাদের আউটপুট ঠিকই আসবে। তাহলে আমরা অনেকগুলো বিষয় এই যে প্রোগ্রাম করতে গেলে, প্র্যাকটিক্যালি করতে গেলে অনেকগুলো বিষয় হচ্ছে আসলে শেখা যায়, যেটা অ্যাকচুয়ালি তুমি এমনি খাতায় করলে দেখবা, দেখছো এখন আমাদের প্রোগ্রাম মানে রান হয়ে গেছে। যেহেতু আমরা সবগুলো আজকেই হচ্ছে একটা মানে একই ভ্যারিয়েবল হইতে হবে, একটা বড় একটা ছোট এক এক জায়গায় একরকম লিখলে তোমার প্রোগ্রাম কাজ করবে না। তাহলে আমি আবার দেখি 4, আবার 6, আবার হচ্ছে 8, তাহলে 4 6 8 এই তিনটা সংখ্যা আমাদের ইনপুট দিলে আমাদের যে আউটপুটটা আসতেছে মানে আমাদের যে গড় আসতেছে সেটা হচ্ছে কি 6। ওকে, সো তোমাদের কাছে আশা করি ক্লিয়ার। সো একটা নতুন বিষয় আমরা শিখে ফেললাম একই সাথে, তা হচ্ছে যে যদি আমাদের ভ্যারিয়েবল ডিক্লারেশন লাইনে ঠিক যে টাইপের আমি ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করব, পরবর্তী ভ্যারিয়েবলগুলো ওরকমই হইতে হবে। যেমন এটা বড় হাতের, একটা ছোট হাতের, এরকম হলে হবে না, সবগুলো একই থাকতে হবে, ঠিক আছে? সব বড় হাতের হলে বড় হাতের, সব ছোট হাতের হলে ছোট হাতের। ওকে, তাহলে হচ্ছে তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিবে ফ্রেন্ডদেরকে, এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবে আমার ক্লাসগুলো দেখতে, ঠিক আছে? ওকে, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।